This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে আমরা নজর রাখবো টপ 10 ব্রেকিং নিউজের দিকে। প্রথমেই যে খবরে নজর থাকবে, কোচবিহারে বিজেপির অফিস লক্ষ্য করে ইট বৃষ্টি। তুফানগঞ্জে বিজেপি অফিসের সামনে লাঠি নিয়ে মারধর, হামলার মুখে বিজেপি বিধায়ক মালতী রাভা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি। আর এবারে দ্বিতীয় ব্রেকিং এর দিকে নজর থাকবে, ধর্ষণ নিয়ে কাণ্ডজ্ঞানহীন মন্তব্য সৌগত রায়। বিতর্ক চরমে, বলছেন রাতে মেয়েদের ক্যাম্পাসের বাইরে যাওয়া উচিত না, সব জায়গায় পুলিশি পাহারা অসম্ভব। তৃণমূল সাংসদের মন্তব্য, মেয়েদেরও সাবধান হওয়া উচিত। এবারে 3 নম্বর ব্রেকিং নিউজের দিকে নজর থাকবে, বাংলা থেকে বর্ষার বিদায়, পাত্তারি গোটালো মৌসুমী বায়ু। আগামী 5 থেকে 6 দিন আবহাওয়া শুকনো থাকবে, পূর্বাভাস হাওয়া অফিসে। নজর রাখবো পরের ব্রেকিং এর দিকে, পথে নেমে বিক্ষোভ অসুস্থ 2 মাদ্রাসা শিক্ষক। দাবি দাওয়া নিয়ে রাস্তায় মাদ্রাসার আনএডেড শিক্ষকরা। দাবি না মিটলে আমরণ অনশনের হুঁশিয়ারি, বিকাশ ভবনে ডেপুটেশন মাদ্রাসা শিক্ষক সংগঠনে। 5 নম্বর ব্রেকিং এর দিকে নজর থাকবে, দুর্গাপুরে নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত, নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রিপোর্টে উল্লেখ, প্রচুর রক্তপাতেরও উল্লেখ মেডিকেল রিপোর্টে। পরবর্তী ব্রেকিং এ নজর থাকবে আমাদের, উত্তরে বিপর্যয়, ভুটানকে দোষারোপ মুখ্যমন্ত্রী। ভুটানের জলে ক্ষতি, ক্ষতিপূরণ দিক ভুটান, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। 7 নম্বর ব্রেকিং নিউজে নজর থাকবে, ডিজি রাজীব কুমারের জামিন মামলায় অবাক সুপ্রিম কোর্ট। সিবিআই এর ভূমিকায় পদে পদে প্রশ্ন শীর্ষ আদালতে। 6 বছর ধরে মামলা চলছে কেন? শুনানির জন্য সিবিআই এর চেষ্টা নেই। 6 বছর কি করছিল সিবিআই? ক্ষুব্ধ প্রধান বিচারপতি। 8 নম্বর ব্রেকিং এ নজর থাকবে, ডাক্তারি ছাত্রীর ধর্ষণে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী একটা ফোনও করেননি, অভিযোগ বিরোধী দলনেতার। তার মন্তব্য, ওড়িশার মেয়েকে সুরক্ষা দিতে পারল না বাংলা। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। পরবর্তী ব্রেকিং, অভিযুক্ত নাসিরউদ্দিন তৃণমূলের ক্যাডার, অভিযোগ শুভেন্দু অধিকারী। তার দাবি, নাসিরউদ্দিন দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী। নাসিরউদ্দিনের বাবাও তৃণমূলের পোর্টফোলিও হোল্ডার। আর এবারে যে খবরে, যে ব্রেকিং নিউজে নজর থাকবে, তৃণমূলের অস্বস্তি বাড়ালো দলেরই বিধায়ক। হাটের হাঁড়ি ভাঙলেন গিয়াসউদ্দিন মোল্লা, বলছেন দলে লুটে পুটে খাওয়া স্বৈরাচারী আছে। ব্লক সভাপতি হতে লোকজন টাকা নিয়ে ছুটছে কলকাতায়। মন্তব্য মগরাহাটের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিনের। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসিরউদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। ধর্ষক, চোর, চিটিংবাজ, এরা হচ্ছে তৃণমূলের আশ্রয়স্থল। বন্যরা বনে সুন্দর, চোর চিটিংবাজরা তৃণমূলে সুন্দর। কেসকে সাপোর্ট করি না। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। এই যে তৃণমূল নেতারা গর্ব করে বলেন না, এ রাজ্যে সবাই তৃণমূল, তৃণমূল ছাড়া কেউ নেই, যাকে দেখবেন সেই তৃণমূল। জানেন তো, সবাই তৃণমূল হয়ে যাওয়ার একটা বিপজ্জনক বা বিড়ম্বনার দিকও আছে দলের কাছে। এইরকমই একটা বিড়ম্বনা। খবরের শিরোনামে দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ড, আর এখানেও তৃণমূল যোগ, তেমনটাই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপুর কাণ্ডে তৃণমূল যোগ পেয়েই চড়া সুরে বাংলা শাসক দলকে আক্রমণ করছেন বিরোধী দলনেতা।
গণধর্ষণ কাণ্ডে ফের রাজ্যকে নিশানা শুভেন্দুর। শাসক যেখানে শোষক সেখানে বিচার পাওয়ার জায়গা নেই। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয়। আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে সরগরম রাজনীতি। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপু বাউরি, শেখ ফিরদৌস, শেখ রিয়াজউদ্দিন, শেখ সফিক এবং শেখ নাসিরউদ্দিন 6 জন মূল অভিযুক্ত। যে গ্রেপ্তার হয়েছে নাসিরউদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। অভিযোগ উঠতেই জবাব দিয়েছেন দুর্গাপুর পুর প্রশাসক মণ্ডলীর সদস্য ও তৃণমূলের স্থানীয় নেত্রী রাখি তিওয়ারি। উনি আমাদের কর্মী নন, আমাদের যে ইলেকট্রিক সাধারণত বাইরের এজেন্সি আছে, যেটা মানে কর্পোরেশনের এজেন্সি নয়, সেই তাদেরই উনি স্টাফ, ESSL তাদের কোম্পানির, আমাদের কেউ নয় উনি, এবং আমাদের কোনো মানে এজেন্সিরও লোক নয়। বিরোধী দলনেতার অভিযোগ খারিজ করলেন দুর্গাপুরের প্রশাসনিক মণ্ডলীর সদস্য। তবে শুভেন্দু অধিকারীর হাতিয়ার গণধর্ষণ কাণ্ডে তৃণমূল যোগ। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। এইসব বোকা বোকা কথাবার্তা, দেখুন অপরাধ, জঘন্য অপরাধ, এগুলো একেবারে জানোয়ারের অদম। কিন্তু এর সঙ্গে না আপনি পার্টি, এর সঙ্গে ধর্ম, এগুলো মেশানোর মানে হয় না। এখন অভিযুক্তরা তৃণমূলের সাথে কোনো না কোনো লিঙ্ক বেরোবেই। ধর্ষক, চোর, চিটিংবাজ এরা হচ্ছে তৃণমূলের আশ্রয়স্থল। বন্যরা বনে সুন্দর, চোর চিটিংবাজরা তৃণমূলে সুন্দর। চারপাশে তৃণমূল বেশি, এবার কে কোথায়, এগুলোর সঙ্গে তৃণমূলকে জড়ানোটার কোনো মানেই হয় না। তাহলে এবার বিজেপির আত্মীয়রা কে কোথায় কোন খারাপ কাজ করছে তার দায়িত্ব সমস্ত হবে তো। কুণালবাবু অভিযোগ উড়িয়ে দিলেন বটে, কিন্তু শাসককে বিদ্ধে বিজেপির হাতিয়ার গণধর্ষণ কাণ্ডে ধৃতের রাজনৈতিক পরিচয়। ওই যে শুরুতেই বলছিলাম না, সবাই তৃণমূল বলার একটা বিপজ্জনক দিক আছে। ওটা যেমন তৃণমূল নেতারা মনে করেন খুব গর্বের, ওটা কিন্তু কেস খেয়ে যাওয়ার আর একটা রাস্তা। তাহলে এই রাজ্যের ধর্ষক, চোর, চিটিংবাজ, লুচ্চা, মাওয়ালি, লাফাঙ্গা সবাইকে বলতে হবে যে সে আমার দলের সমর্থক বা কর্মী, তাই তো? সেটা কি মানেন? সেটা যদি না মানেন তাহলে কেন বলেন সবাই তৃণমূল? শাসক যেখানে শোষক সেখানে বিচার পাওয়ার জায়গা নেই। চড়া সুর বিরোধী দলনেতার। বাংলার বেসরকারি মেডিকেলে পড়তে এসে গণধর্ষণের শিকার ওড়িশার ছাত্রী। শুভেন্দু অধিকারীরা বলছেন এটা বাংলার লজ্জা। দেখুন, একটা ব্যাপার আছে, পাঁচিলের এপারে রেপ হয়েছে না পাঁচিলের ওপারে রেপ হয়েছে, ক্যাম্পাসের ভেতরে হয়েছে না বাইরে হয়েছে, এসব ছেড়ে দিন, এগুলো ছেদযুক্তি। রেপটা এই বাংলার মাটিতে হয়েছে। যখন সাউথ ক্যালকাটা ল কলেজে রেপ হয়েছিল, যারা এখন জেলে, তখন তৃণমূলের নেতারাই ঠোঁটকাটায় দাঁড়িয়ে বলছি, বুক বাজিয়ে বলছি, আপনারা বারবার বলছিলেন তাকে প্রাক্তন টিএমসিপি ছাত্রনেতা কেন বলা হচ্ছে, তাকে কি বলবো তাকে? সে তো টিএমসিপির ব্যানারেই ছিল, কিছুদিন আগেও দেয়ালে তার নাম লেখা ছিল। তাহলে যখন দুষ্কর্ম করবে তখন তার দায় নেবেন না, তখন বলবেন দলের কেউ হয় না, আর এমনিতে যখন কোনো অভিযোগ থাকবে না তখন বলবেন দলের লোক, তাই তো? এইটা কিন্তু দ্বিচারিতা। আজকে যে বাংলা অতিথি দেব ভব বলে, দুপুরবেলা কেউ বাড়িতে এলে গ্রামের গরিব মানুষও মোটা লাল চাল ডাল খাইয়ে তাকে ছাড়ে। আজকে উড়িষ্যার মেয়েকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। তার বাবা বলছে মেয়েকে আমি বাংলায় পড়াবো না। আমি আমার মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, যদি শুনুন, আমি মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, আমি এখানে সম্ভবত টিসি নিয়ে আমার ভুবনেশ্বরে অ্যাডমিশন করার জন্য আমি চিন্তা বিশ্বাস কি করে করব বিশ্বাস। দেখুন, এটা ঘটনা যে একটি মেয়ের ওপর যদি এই ধরনের একটা অত্যাচার যন্ত্রণা হয়, তার তো একটা মানসিক শক থাকবে।
তার বাড়ির লোকেরও থাকবে। ফলে তারা এখন কি বলছেন, কোথায় থাকতে চান, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। একটা রাজ্য আছে, সেই রাজ্যের যদি মুখ্যমন্ত্রী বলে যে রাত্রি 12টার পর বেরোতে পারবেন না, তার মানে মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছে যে পশ্চিমবঙ্গ মা বোনদের জন্য নিরাপদ নয়। প্রাইভেট মেডিকেল কলেজেস অলসো ইজ টু টেক কেয়ার ফর দেয়ার স্টুডেন্টস and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. ওনার তো প্রথমে ক্ষমা চেয়ে নেওয়া উচিত যে রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা এরকম করেছেন, এবং এই ধরনের কথা বললে যারা অপরাধী তাদের বুকের পাটা বেড়ে যায়। महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकता है, तो इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের কথা শুনে মনে হচ্ছে এরা এই 2024-25 সালের লোক নয়, এরা বাবরের আমলের লোক। অধ্যাপক সৌগত রায় বলা উনি এই ব্যাপারে অধ্যাপনা করেছেন, কে কোন সময় কখন বেরোবে এইসব সাঙ্গপাঙ্গ জুড়েছে বলে তো মমতা এরকম আবদ্ধ বলতে পারছেন। বাংলার মুখ্যমন্ত্রী যেমন শিয়াল ডাকে, নবান্ন থেকে ডাক মেরেছে, এবার সারা বাংলা জুড়ে ডাক পড়বে, হুক্কা হুক্কা করতে লেগে গেছে। তাদের ঘরে মা বোন আছে কিনা আমার জানা নাই। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত। তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। পুরীতে যখন পর্যটক গণধর্ষিতা হয়েছে, তাহলে তার জন্য বিজেপি যারা করে তারা সবাই আগে দুঃখ প্রকাশ করুক। এইগুলো নিয়ে সস্তা রাজনীতি হয় না, এটা সারা ভারতবর্ষের সমস্যা। এই যে ক্যাম্পাস থেকে বেরোনো না বেরোনো রাত্রিবেলায়, দেখুন ধর্ষকের কিবা দিন কিবা রাত্রি। যে ধর্ষক তার কাছে দিনও যা, তার কাছে রাতও তাই, সে দুর্বৃত্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধরুন একটি বাচ্চা মেয়ে হস্টেলে থাকে, গভীর রাতে তার মায়ের হার্ট অ্যাটাক হলো, তখন কি সে সিকিউরিটি অফিসারকে ফোন করবে যে আমাকে দুটো SLR দিয়ে বন্দুকধারী পাঠান, আমি মাকে দেখতে যাব, হসপিটালে ভর্তি করতে যাব? ধরুন তার কোনো ভাই বা দাদা নেই, সে কি করবে? রাতে বেরোবে না? তাহলে এসব কাণ্ডজ্ঞানহীন কথা বলছেন কেন আপনারা? তৃণমূলের নেতাদের বলছি, দুর্গাপুর কাণ্ডে সরগরম রাজনীতি। ওদিকে দুর্যোগের পর ত্রাণের কাজ খতিয়ে দেখতে উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুর না এসে আগেই কেন উত্তরবঙ্গে, প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা। আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী তার চার্টার ফ্লাইট নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন, তার চিকিৎসা কেমন চলছে, অন্তত ডাক্তারদের সঙ্গে আইকিউসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কখন কোথায় যেতে হবে ওনার কাছ থেকে শিখতে হবে না। উনি আবার এগুলো বোঝেন, কখন তৃণমূলে থাকতে হবে, কোন কোন জিনিস সামনে এলে বিজেপিতে যেতে হবে, এই টাইমিংগুলো উনি বোঝেন। মুখ্যমন্ত্রী তো যাবেন না, মুখ্যমন্ত্রী যাওয়ারও দরকার নেই। কোন মুখে যাবেন? কোন মুখে যাবেন? একজন মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মেয়ের ইজ্জত বাঁচাতে পারছেন না। খালবাজি কি একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রীর কুৎসিততম প্রদর্শন হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে অপহরণ ধর্ষণের জন্য তার কখনো অনুতাপ দেখতে পাওয়া যায় না, তার কখনো বিবেকের দংশন দেখতে পাওয়া যায় না। সঙ্গে আইকিউসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন, তিনি সে দায়িত্ব পালন করেননি। যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পুলিশ দিয়ে সঙ্গে সঙ্গে কড়া হাতে দোষীদের ধরানো, সেইটা চলছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে যেতে হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন আছেন কোথায়? তিনি তো দুর্গত মানুষের পাশে উত্তরবঙ্গে আছেন। এই কথাগুলো কোনো দায়িত্বশীল নেতার কথা? ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায় নদী তুমি কার, কোন দেশের মানচিত্রে নাম তোমার, কে লিখেছে ইতিহাসে তুমি শুধু ওদের অধিকার, কোথায় তোমার জন্মরেখা, কে দিল তোমায় সীমার ঘের?
পাহাড় থেকে নামা জল আজ বন্দি কূটনীতির ফের। স্বরচিত নয়, আমার লেখা নয়, আমার এক সতীর্থের লেখা কবিতা। নদী তুমি কার। কেন বলুন তো এই কথাটা বললাম, এই কবিতাটা আপনাদের শোনালাম, এইরকম একটা কবিতার প্রয়োজন পড়লো? তার কারণ নদী তুমি কার আজ ছোটকাটা এই প্রশ্ন তুলছে একটাই কারণে, কারণ এটা মুখ্যমন্ত্রী এই ব্যাপারটাকে নিয়ে 2 দিন 3 দিন বা তারও বেশি সময় ধরে তিনি এটাকে বিতর্কের ইস্যু করেছেন। উত্তরবঙ্গে বন্যার জন্য আজ ফের একবার ভুটানকেই দুষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটানের জল, ভুটানের নদী। ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। শুনলেন তো, ভুটানের জল, সুতরাং ভুটানকে ক্ষতিপূরণ দিতে হবে দাবি মুখ্যমন্ত্রীর। আচ্ছা, এভাবে প্রতিবেশী দেশের কাছে ক্ষতিপূরণ চাওয়া যায়? এরকম কথার কথা আজ যদি ধরুন বাংলাদেশ যদি বলে যে পদ্মা দিয়ে আসা ভারতের জলের জন্য আমাদের বন্যা হচ্ছে, সুরক্ষার পরিকল্পনা না করে এইভাবে কোনো দেশকে কি দোষারোপ করা চলে? চীনে যেতে হবে, চীন থেকে জল আসছে। ভারত সরকার যেরকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করেছে, মমতা ব্যানার্জি সেই একই পথে প্রতিবেশী দেশগুলো, ভুটানের সঙ্গে বাংলার বা দেশের খুব ভালো সম্পর্ক। তারপর বলে আকাশে যেতে হবে, আকাশ থেকে জলটা বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টির জল আসছে, তাতে আমার বিপদ। এবার বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, তাই করে চলে যাবে। বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, স্লোগান দিবে বাংলার মুখ্যমন্ত্রী। আজকে মানুষ সব বোঝে, প্রধানমন্ত্রীকেও তুমি গালি দিচ্ছ, তুমি অন্য দেশের ভুটানের দেশকেও তুমি গালি দিচ্ছ, তা মানুষ বুঝতে পারে না মাথা খারাপের কথা ছাড়া কিচ্ছু না এটা। মুখ্যমন্ত্রীকে একটা গ্লোব উপহার দেব আর ক্লাস 7-এর ভূগোলের বই পাঠাবো। ও ভূগোল জানে না বলে এই ধরনের কথা বলছে। হ্যাঁ, এটা ঘটনা যে উত্তরবঙ্গ বানভাসী হওয়ার একটা কারণ ভুটান এবং সিকিমের জল, কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। ভুটানে জল নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটানের 4টে বাঁধ আমি শুনেছি, 4টে ড্যাম বন্ধ করে দিয়েছে একদম, মানে একটু জল নেই, সব ছেড়ে দিয়েছে। প্লাস 56টা রিভার। ভুটান থেকে শুধু জল আসে না, দেদার ডলোমাইট খনির জেরে খনিজ বর্জ্য বয়ে আসে আলিপুরদুয়ার নদীতে। দিনের পর দিন, বছরের পর বছর ডলোমাইট বর্জ্য জমে জমে ডুয়ার্সের নদী খাত উঁচু হয়ে গিয়েছে। বড় নদী তো বটেই, ছোট নদীর হাল আরো খারাপ। অনেক জায়গায় নদীবক্ষ নদী পারের চেয়ে উঁচু। হাসিমারা, মাদারিহাট, টোটোপাড়া, লঙ্কাপাড়া যান তাহলে দেখতে পাবেন কিছু নদী যেমন তিতি, জিতি, ডিমা, পোরো, এই নদীগুলোর খাত পার্শ্ববর্তী অঞ্চলের থেকে অনেক উঁচু হয়ে গেছে। ফল নিম্নচাপের বৃষ্টিতে হারে হারে টের পেয়েছে জলদাপাড়া, নাগরাকাটা। আমরা এই মুহূর্তে রয়েছি ভুটান পাহাড় থেকে নেমে আসা সিসামারা নদীতে। এই নদী যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেই জায়গায় কোমর জল ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর পলি এবং ডলোমাইট ভরে যাওয়ায় নদীবক্ষ কিন্তু স্বাভাবিকভাবেই উঁচু হয়ে গেছে। নদীর পলি, ডলোমাইট, এদিকে মনে করেন বালি পাথর সব বস্তিতে ঢুকে যাচ্ছে, নদীবক্ষ উঁচু হয়ে যাচ্ছে, নদীও উঁচু হয়ে যাচ্ছে। ভুটান থেকে যে পলি আসাতে পলি পুরোটা ইচ্ছে একটা বন্ধ হয়ে গেছে, মেন যে নদীটা বন্ধ হয়ে গিয়া নদীটা অন্যদিকে চলে যাচ্ছে। অফিসিয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটাকে তোমরা তুলে নাও, তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও। তুলতে শুরু করো, অনেক পড়ে আছে, তাহলে তোমরা ওই টাকাটা যেটা পাবে সেটা দিয়ে তোমরা ডিজাস্টারে কাজে লাগাতে পারো। এখন নয়, ডুয়ার্সের নদীর গলায় ফাঁস পড়ছে সেই ব্রিটিশ আমল থেকে। তরাই ডুয়ার্স মানে দার্জিলিং, সিকিম এবং ভুটানের পাহাড় থেকে বয়ে আসা অসংখ্য নদী। এই প্রাকৃতিক ভূদৃশ্য প্রথম বদলে গেল কলোনিয়াল পিরিয়ড। পুরো অঞ্চলটাই একটা কৃত্রিম ড্রেনেজ কনজেশন তৈরি করেছে। হাট যেরকম পাম্প করে, হিমালয় সেরকম আমাদের যদি ধরি, বৃষ্টিটা সে ডেকে নিয়ে এলো, নিয়ে আসার পর সে ছড়িয়ে দিল মূলত 5খানা বড় নদী, মহানন্দা, তিস্তা, তোরসা, রায়ডাক, সংকোষ, কিন্তু অসংখ্য ছোট নদী শিরা উপশিরার মতন সে সেজে আছে, এবং তার সঙ্গে সেজে আছে
অসংখ্য ঝোড়া, অসংখ্য ছোট ছোট নালা, সেই নালার জল সে বয়ে নিয়ে চলে যাবে। এই ব্যবস্থাকে যদি আমরা আটকাতে চাই, আসলে আমরা মূর্খের কাজ করছি, আসলে আমরা আমাদের বিপদটাকেই ডেকে নিয়ে আসি। ডুয়ার্সের শিরা উপশিরা ধমনীতে আঘাত, মাল্টি অর্গান ফেলিওর হওয়া ছাড়া গতি আছে কি? প্রতিবেশী রাষ্ট্র ভুটান বাঁধ দিয়ে জলবিদ্যুৎ তৈরি করছে, সময় বিশেষে সেই বাঁধের জলও তো ছাড়তে হবে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। ঠিক যেভাবে ডিভিসি ছাড়ে ভুটানকেও জল ছাড়তে হয়, সেই অতিরিক্ত জল কোথায় যাবে? জলের প্রবাহের মুখ কি ঘুরিয়ে দিতে হবে? মুখ্যমন্ত্রী বলছেন ইন্দো ভুটান রিভার কমিশনের কথা, আগেও বলেছেন, আজও বলবেন। প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। আমরা অনেক দিন ধরে বলছি ইন্দো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি, আমরা একজন অফিসারকে পাঠাবো। এবার একটু যুক্তির অবতারণা করি। শেষ পর্যন্ত ধরে নিন ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হলো, তাতে কি এটা জোর গলায় বলা যায় যে উত্তরবঙ্গে ভুটানের জল ঠেকানো যাবে, উত্তরবঙ্গ আর ভাসবে না? কমিশনের কাজটা কি হবে? জল নিয়ে তথ্য আদান প্রদান দুই রাষ্ট্রের মধ্যে, পরিস্থিতি বুঝে বাঁধের জল ছাড়া, যা ডিভিসিও করে থাকে। তারপরেও তো ডিভিসির দিকে আঙুল ওঠে। তাহলে ডিভিসির বিরুদ্ধে ম্যানমেড বন্যার একটা তত্ত্ব খাড়া করেছেন মুখ্যমন্ত্রী, যে চক্রান্ত করে বাংলাকে ভাসিয়ে দেওয়া হয়। তাহলে ইন্দো ভুটান রিভার কমিশন যদি হয়ও বা, তারপর হয়তো ভুটানকেই এই কথা শুনতে হবে। মুখ্যমন্ত্রী তো অলরেডি বলেই দিয়েছেন যে উত্তরবঙ্গের বন্যাও ম্যানমেড, সিকিম ভুটানের জলেই বিপর্যয়। দেখুন, প্রকৃতির খেয়ালে নদী নিজের গতিপথ তৈরি করে নেয়, সেই নদীকে বিশেষ কোনো দেশের বা রাজ্যের বলে দেগে দেওয়া চলে না। আজব দাবি এইটা করা হচ্ছে, যে দাবিটা তৃণমূলের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে। বাংলার সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের যেটুকু গাফিলতি সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই, তার থেকে নজর ঘোরানোর জন্যই কি এই যুক্তিগুলো দিচ্ছেন? উত্তরে প্রবলেমটা হচ্ছে সিকিম ভুটান। এবার ভুটান থেকে এত বেশি, ওখানে আমাদের এমনি বৃষ্টি বেশি হলো, এবার যদি ভুটান থেকেও জল ছাড়ে তাহলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার মানুষের, সেই জায়গায় দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন। প্রত্যেকটা বছর যখন বন্যার সময় এরকম অবস্থা হয়, তাহলে কেন উনি আগে থেকে তার প্রতিরোধ গড়ে তোলেননি? কেন উনি ইনফ্রাস্ট্রাকচার ঠিক করেননি? মমতা ব্যানার্জি দেশের স্বার্থে নয়, দেশের জন্য নয়, বাংলার জন্য তো নয়, তিনি কোনো আন্তর্জাতিক শক্তির প্রভাবেই এই কাজটা করছেন, যারা দক্ষিণ এশিয়ায় এই দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায় না। এমনি হিলারি ক্লিন্টন অ্যাসেম্বলিতে জেতার পরে মমতাকে অভিনন্দন জানাতে রাইটার্স বিল্ডিংয়ে আসেনি, এবং মমতা ব্যানার্জি এমনি নিচে নেমে এসে তাকে উপরে তুলে নিয়ে যাননি। শুনলেন মোহাম্মদ সেলিম, তার মতো করে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন যে ভুটানের থেকে বাংলার মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ দাবি করার একটা জুৎসই ব্যাখ্যা তিনি খুঁজে পেয়েছেন। এই নিয়ে বঙ্গ রাজনীতির জল আরও ঘোলা হবে, এসবের তোয়াক্কা না করে আজ নাগরাকাটায় নিজের মতো করে ঘুরেছেন, কখনো গাড়িতে কখনো পায়ে হেঁটে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ শিবিরগুলোতে গিয়ে কথাও বলেছেন, মৃতদের পরিবার পেল হোমগার্ডের নিয়োগপত্র। প্রাণ যাওয়ার পর ত্রাণ নিয়ে যাচ্ছে, উত্তরবঙ্গে প্রাণ চলে গেল, এখন ত্রাণ নিয়ে গল্প হচ্ছে। কিচেন এখন চলবে, যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো। ছেলে মেয়েদের পড়াশোনা, আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে, সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে। এখানে হচ্ছে ক্যাম্প, যার যা হারিয়েছে সেগুলো লেখান, তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন। বাংলায় একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি, শুনেছেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় 5 তারিখে নাচছিলেন, সেই পা উনিও বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গের মানুষ ক্ষমা করবে না, তাই এখন 2বার নয় আরো 4বার আসবে, অপেক্ষা করুন। ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন পায়ে, মানে জলে করে, জলে যেহেতু স্রোত আছে তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি, ওইটা পায়ে হেঁটে আপনারা লোহার স্ট্রাকচারটা পেরিয়ে ওপারে যেতে পারবেন। ওটা আজকেই করা হয়েছে। প্লাস রবার্ট বোর্ড যেগুলো আছে সেগুলো তো আছেই। পাহাড় দেখবে, জঙ্গল দেখবে, গন্ডার দেখবে, হাতি দেখবে, কত রকম তার মনে কত রকমের কবিত্ব বেরিয়ে আসবে। মানুষের জন্য কিছু হচ্ছে না, উত্তরবঙ্গ শেষ, গ্রাম গঞ্জ নগর সব ধরাশায়ী হয়ে গেছে। উত্তরবঙ্গের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন এবং আমি বলছি এটা বিফল চেষ্টা হবে।
ত্রাণ বিলি করতে নয়, ছবি তুলতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দিতে গিয়েছিলেন বলেই আক্রান্ত হয়েছেন। খগেন শঙ্করের ওপর হামলার ঘটনায় বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ঝাড়গ্রামের বেলপাহাড়িতে তৃণমূলে বড়সড় ভাঙন, একাধিক তৃণমূল নেতাকর্মী পদ ছাড়লেন। বেলপাহাড়ি ব্লকের যুব তৃণমূল সভাপতি রাজীব মাহাতোকে সদ্য পদ থেকে সরানো হয়েছে। সেই ক্ষোভে বাঁশপাহাড়ি, সান্দাপাড়া, শিলদা সহ একাধিক অঞ্চলে যুব সভাপতিরা পদত্যাগ করেন। 26 বিধানসভা ভোটে কোথাও বিজেপির এজেন্টদের থাকতে দেওয়া হবে না। যেখানে যে ওষুধ প্রয়োজন সেখানে তাই প্রয়োগ করা হবে। বিস্ফোরক মন্তব্য জগদীশ বর্মা বসুনিয়ার। এলাকায় কে কে বিজেপির এজেন্ট তাদের মেপে নেওয়ার নিদান কোচবিহারের তৃণমূল সাংসদের। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনায় সরব বিজেপি। বসিরহাট থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। ছিলেন সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র। দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানা ঘেরাও কর্মসূচি গেরুয়া শিবির। দুর্গাপুরে গণধর্ষণের ঘটনায় জেলায় জেলায় বিক্ষোভের আগুন। নারী নির্যাতনের প্রতিবাদে বাসন্তীতে বিক্ষোভ বিজেপি। বাসন্তী হাইওয়েতে রাস্তার উপর বিক্ষোভ গেরুয়া শিবির। গণধর্ষণে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থক। ছাত্রদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান মেডিকেল কলেজ। কলেজের হস্টেলে মদ বিক্রির বিস্ফোরক অভিযোগ পড়ুয়াদের একাংশের। কলেজে বহিরাগতরা ঢুকছে বলে পাল্টা অভিযোগ পড়ুয়াদের অপর গোষ্ঠীর। স্লোগান পাল্টা স্লোগানে সরগরম বর্ধমান মেডিকেল কলেজ কাউন্সিলের বৈঠক। ছাত্র বিক্ষোভে উত্তাল মালদার মানিকচক। গঙ্গা ভাঙন রোধ এবং স্থায়ী নদী বাঁধ তৈরির দাবিতে বিক্ষোভ। ভূতনির বিভিন্ন এলাকা ঘুরে মানিকচক ব্লক অফিসের সামনে বিক্ষোভ ছাত্রদের। গঙ্গা ও ফুরহান নদীর ভাঙনে জেরবার ভূতনি চরের বাসিন্দারা। প্রশাসনের কাছে দ্রুত সমস্যা সমাধানের আর্জি পড়ুয়াদের। পাশ করানোর প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর অভিযোগ। গ্রেফতার টোটো চালক। বালুরঘাট মহিলা কলেজের বিএ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় ফেল করা ছাত্রীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ। 50 জন ছাত্রীর থেকে টাকা নেওয়ার অভিযোগ টোটো চালক জুলিয়াস মোল্লার বিরুদ্ধে। অভিযুক্তকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালত। যত্রতত্র পড়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা। বান্ডিল বান্ডিল খাতা আবাসনের উন্মুক্ত গ্যারেজে পড়ে রয়েছে। নদিয়ার কল্যাণীর বি ব্লকের বহুতলে শোরগোল। কল্যাণী বিশ্ববিদ্যালয় ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের 2023 সালের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের সেমিস্টারের খাতা। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। শনিবার বর্ধমান রেল স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনার প্রতিবাদ। আজ বর্ধমান স্টেশনে জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে বিক্ষোভ। দুর্ঘটনার জন্য রেলকে দায়ী বিক্ষোভকারীদের। বিক্ষোভে হাজির জেলা কংগ্রেস সভাপতি দুর্যোগী নাথ।